আসলে পোকো X3 Pro কেন বারবার ডেড হয়ে যাচ্ছে এই বিষয়টি নিয়ে কিন্তু চিন্তা ভাবনা শেষ নেই। আসলে যারা পোকো X3 Pro ইউজ করছেন, ইউজার যারা রয়েছেন তারাই একমাত্র ভালো বলতে পারবেন। অনেকে বলেন যে তারা গেমিং করছেন, প্রচুর গেমিং করার পরেও তাদের ফোনটি কিন্তু ঠিক আছে, ডেড হচ্ছে না। আর কোনো ফোন টোটালি কোনো গেমিং করেন না, আপডেট দেন না, এরপরেও কিন্তু ডেড হয়ে যাচ্ছে। আসলে যেগুলো ডেড হবার সেগুলো তো হবেই, কিন্তু ডেটটি রিপেয়ার করার কি প্রসেস রয়েছে এবং কিভাবে আসলে ফোনটি রিপেয়ার করা যায় এটি নিয়ে হচ্ছে আমার কথা। কারণ আমি পোকো X3 Pro রিপেয়ার করে যাচ্ছি অনেক দিন যাবত, আর আপনারা জানেন পোকো X3 Proর যে কাজগুলো আমি শেয়ার করে থাকি। এরপরেও বেশ কিছু ফোন পেয়েছি যেগুলো রিপেয়ার হয় না বা বিভিন্ন শপে দেখানো হয়েছে এবং সেগুলো রিপেয়ার করার মতো অবস্থা নেই। প্রচুর সময় দেওয়ার পরেও ফোনগুলো কিন্তু রিপেয়ার করতে পারিনি। কারণ হচ্ছে এই ফোনগুলো ফার্স্ট টাইম যখন রিপেয়ার করা হয় তখন কিন্তু অনেক সেন্সিটিভ কিছু স্টেজ আছে, সেগুলো পার করে তারপরে কিন্তু ফোনটি রিপেয়ার করার প্রসেসটি করতে হয়, কমপ্লিট করতে হয়। তো ফার্স্ট টাইম যখন আইসিটি গ্লু কাট করবে, এই যে আমি গ্লু কাট করছি, এই গ্লু কাট করার সময় যদি নিচের যে লেয়ারগুলো, লাইনগুলো থাকে সেগুলো যদি কাটিং হয়ে যায় অথবা আশেপাশে কোনো কম্পোনেন্টস মিসিং হয়ে যায় তাহলে কিন্তু এই আইসিটি খারাপ হয়ে যেতে পারে। আবার আমি যে টেম্পারেচার ইউজ করছি, যে এয়ার টেম্পারেচার অ্যাপ্লাই করছি সেটি কিন্তু একটু বেশি হয়ে গেলে আইসিটি ফুটে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে। এ ধরনের অনেকগুলো আইসি আমি পেয়েছি যেগুলো আইসি দেখতে একদম সুন্দর আছে কিন্তু আইসিটি আসলে ডেড। আর তার মানে হচ্ছে এই আইসিগুলো অতিরিক্ত হিট খেয়ে কিন্তু ডেড হয়ে যায়। তো র্যামটি আমি রিমুভ করে নিচ্ছি। আমার যে মাদারবোর্ডের যে হোল্ডার, যেটির মধ্যে আমি মাদারবোর্ডটি ফিক্স করেছি, সেটি পরিবর্তন করেছি, যে কারণে বারবার স্লিপ করে বোর্ডটি সরে যাচ্ছে। তো এটি আমাকে অবশ্যই বিকল্প একটি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এবার আমি আইসির উপরের যে অংশ, প্রসেসরের উপরে যে র্যামের লাইনগুলো, সেগুলো ক্লিন করছি। ফিজিক্যালি আরেকটি ড্যামেজ হয় কিভাবে, এই লাইনগুলো যখন ক্লিন করা হয়, আমি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা শোল্ডারিং আয়রনের মাধ্যমে আমি ক্লিন করে থাকি। তো শোল্ডারিং আয়রন এটি কিন্তু নর্মাল যে শোল্ডারিং আয়রনগুলো আমরা ইউজ করে থাকি অনেকে, তো এই আয়রনগুলো দিয়ে কিন্তু এভাবে ইউজ করতে পারবেন না বা পরিষ্কার করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই চিপটি কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এই যে বিষয়টি, এই বিষয়টি অনেকেই সহজ মনে করে তাদের যে নর্মাল শোল্ডারিং আয়রন রয়েছে সেটি দিয়ে এভাবে ঘর্ষণ দিলে অবশ্যই আইসি লাইনগুলো খারাপ হয়ে যাবে। তো অবশ্যই সতর্কতার সাথে এই বিষয়টি মাথায় রাখবেন। আর এরপর যখন প্রসেসরটি আমি রিমুভ করব, প্রসেসর রিমুভ করার পূর্বে আমি চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ পরিষ্কার করে নিতে। কারণ অতিরিক্ত আশেপাশে যদি ময়লা থাকে বা পেস্ট থাকে সেটি কিন্তু কাজের সমস্যা করবে। আর এই যে আমি ডিশোল্ডারিং উইক ব্যবহার করছি, এই ডিশোল্ডারিং উইক ব্যবহারের সময় আমাদেরকে কিন্তু অনেক সতর্ক থাকতে হয়। এটি যদি অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করা হয় তাহলে কিন্তু লাইনগুলো খারাপ হয়ে যাবে এবং কি শর্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ডিশোল্ডারিং উইকের অনেক ক্যাটাগরি রয়েছে। অবশ্যই আপনারা সফট যে ডিশোল্ডারিং উইকটি রয়েছে সেটি ইউজ করবেন। যদিও এই মুহূর্তে আমার সফট যে উইকটি সেটি শেষ হয়ে গেছে, এই মুহূর্তে আমি যে উইকটি ব্যবহার করলাম এটি অনেক হার্ড। সেক্ষেত্রে অবশ্যই আমাকে সতর্কতার সাথে করতে হলো, কারণ একটু বেশি প্রেশার ক্রিয়েট করলেই কিন্তু লাইনগুলো শর্ট হয়ে যাবে। তো এই বিষয়টি আমার মাথার মধ্যে আগেই থাকতে হবে যে আমি কি ব্যবহার করছি এবং সেটির প্রেশার ক্রিয়েট কতটুকু করা যেতে পারে। তো সব বিষয় লক্ষ্য রেখে আশেপাশে সুন্দর করে পরিষ্কার করে এরপর আমি প্রসেসরটি রিমুভ করব। আর প্রসেসর রিমুভ করার পূর্বে আমি দেখতেই পাচ্ছেন পাশে একটু শেলটা কেটে নিয়েছি, কারণ শেল না কেটেও কিন্তু আইসি রিমুভ করা সম্ভব। কিন্তু সেখানে হয়তো আমি যদি 10টি বা 20টি আইসি রিমুভ করার সময় একটি আইসি যদি খারাপ হয়ে যায় সেটি কিন্তু কখনোই ভালো হবে না। তার চেয়ে পূর্ব যে প্রস্তুতি সেটি আমি নিয়ে তারপরে এই কাজ করব। আমি চাই যে একটি ফোনও যেন বা আইসিও যেন খারাপ না হয় এবং প্রত্যেকটি ফোনই যেন রিপেয়ার হয়। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আমি প্রসেসরটি রিমুভ করছি, কিন্তু আমার যে মাদারবোর্ডটি বারবার সরে যাওয়াতে আমার খুব সমস্যা হচ্ছিল। বিষয়টি অবশ্যই আমাকে দেখতে হবে।
নেক্সট টাইম এরকম যেন না হয় অবশ্যই খেয়াল রাখবো। আর প্রত্যেকটি কাজের সময় আমাদেরকে সব বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হয়। যেমন আপনি এই যে ছোট্ট ছোট্ট কম্পোনেন্টস, রেজিস্টর, ক্যাপাসিটর, এগুলো কিন্তু অনেক সময় সরে যায় এবং কি অনেক সময় উঠে যায়। এগুলো কিন্তু খেয়াল না করলে আপনি কিন্তু পরবর্তীতে এগুলো মিলাতে পারবেন না। সেক্ষেত্রে আমি সুন্দর একটি টিপস দিতে পারি, সেটি হচ্ছে যে আপনারা যখন আইসিটি কাজ করবেন তার পূর্বে আপনি একটি ছবি ক্যাপচার করে নিতে পারেন। আপনার মোবাইল দিয়ে অথবা যে কোনোভাবে একটি ছবি ক্যাপচার করে নিয়ে আপনি কাজটি সম্পূর্ণ হবার পর সেই ছবির সঙ্গে মিলিয়ে দেখতে পারেন আপনার পার্টসগুলো ঠিক আছে কিনা, কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা। তবে হ্যাঁ, কিছু কিছু ক্যাপাসিটর রয়েছে যেগুলো না থাকলেও ফোনে কোনো সমস্যা হয় না এবং কি সেগুলো ছাড়াও ফোনগুলো চলে। সেক্ষেত্রে সেগুলো যদি উঠে যায় আপনি না লাগালেও চলবে, কিন্তু প্রত্যেকটি কম্পোনেন্টস লাগানোই উচিত, সেটি থাকাই ভালো। তো আমার আইসি রিবোলিং শেষ, প্রসেসর রিবোলিং করে ফেললাম। আসলে ভিডিওটি স্কিপ করে দিয়েছি কারণ রিবোলিংয়ের ভিডিও অসংখ্যবার রয়েছে। আর আপনারা এই সিপিইউ রিবোলিংয়ের যদি ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার ইতিপূর্বে অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলোতে ফুল রিবোলিং প্রসেস কিভাবে করেছি সেগুলো রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি এবং প্রসেসরের যে বলগুলো সেগুলো একটু সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং হয়ে যাওয়ার পর আমি পিসিবি বোর্ডে বসিয়ে দিব। তো পোকো X3 Proর সিপিইউ রিবোলিং আসলে অনেক বেশি আমি নিউজ পাচ্ছি যে বিভিন্ন ভালো ভালো শপে দেখানোর পরেও কিন্তু সেগুলো হচ্ছে না। দেখুন, এই উপরে কিন্তু আমি একটু ইউভি মাস্ক ব্যবহার করেছি কারণ আমার যে সোল্ডারিং উইকটি ছিল এটি অনেক হার্ড এবং ধারালো ছিল, যেটি ব্যবহার করার কারণে আমার কিন্তু সামান্যতম একটু ঘর্ষণের ফলেই লাইনগুলো কিন্তু শর্ট হয়ে যায়। শর্ট বলতে সেটি গ্রাউন্ডের মতো হয়ে যায় এবং কি সেখানে আমার ইউভিগুলো অ্যাপ্লাই করতে হয়েছে। এটি কিন্তু সচরাচর আমাকে করতে হয় না, বাট আজকের এই কাজটিতে করতে হয়েছে। এরপরও আমি ইউভি অ্যাপ্লাই করেছি কারণ হচ্ছে এটি আমি চাই না যে বিন্দুমাত্র ত্রুটি থাকুক। তো প্রত্যেকটি কাজই যত্ন সহকারেই করার চেষ্টা করি, আর অবশ্যই সব বিষয় মাথায় রেখে কাজ করতে হয়। কিছু কিছু কাজের জিনিস পরিবর্তন হয়ে গেলে অনেক সময় সমস্যা হয়। আর শোল্ডারিং উইক এমন একটি জিনিস যেটি আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনার সিরিজ কাগজ, যেটি লোহা ঘর্ষণের সিরিজ কাগজ অথবা আপনার গ্লাস ঘর্ষণের সিরিজ, সেটি কিন্তু এক নয়। তো বিষয়টি এরকমই, আপনার যখন এটির নাম্বার চেঞ্জ হয়ে যাবে আপনি অনেক সফট যেটি সেটি যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার এই আইসির লাইনগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এবং কি যেটি অনেক ধারালো, মোটা এবং অনেক হার্ড, সেটি ইউজ করলে অবশ্যই আপনার মাদারবোর্ডের লেনগুলো শর্ট হয়ে যেতে পারে এবং আইসির লাইনগুলো কিন্তু শর্ট হয়ে যেতে পারে। তো এটি অবশ্য টেকনিশিয়ান ভাইদের জন্য আমার মনে হয় অনেক হেল্পফুল একটি ভিডিও। যারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন তারা অবশ্যই আশা করি অনেক সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। তো নর্মালি আইসিগুলো আমরা যে ক্লিন করি, ক্লিনিংয়ের সময় সোল্ডারিং উইক ব্যবহার করি, এছাড়া মাদারবোর্ডেও ব্যবহার করতে হয়। আর আমি সরাসরি গ্লু রিমুভ করার জন্য যে সোল্ডারিং আয়রন ব্যবহার করে থাকি, এটি কিন্তু অনেক ব্যয়বহুল একটি সোল্ডারিং টিপস, যেটি আসলে একটি জেবিসির বিট নিতে গেলে 2800-3200 টাকা শুধু সোল্ডারিং আয়রনের বিটের দাম। এটি অনেক ব্যয়বহুল, তারপরে আমি ইউজ করি কারণ আমি চিপ লেভেলে কাজগুলো করি জন্য প্রতিনিয়ত একটু ইনভেস্ট করতে হয়। তো যা হোক, আমি এবার র্যামটি রিবল করে নিচ্ছি। আর আইসি রিবোলিংয়ের জন্য যে আমি পেস্টটি ব্যবহার করে থাকি 183 ডিগ্রির পেস্ট ব্যবহার করে থাকি, এবং এসএমডি যে হট এয়ার গান রয়েছে আমার, আমি অবশ্য হট এয়ার গান চেঞ্জ করেছি। রিসেন্টলি কুইক 2008 ইউজ করতাম এবং 2008 ডি প্লাস নতুন একটি এসএমডি নিয়েছি। তো ভালোই, মূলত আগের মতো ইউজ করতে পারছি, তেমন কোনো পরিবর্তনও লক্ষ্য করা যায় না। তবে কাজগুলো মূলত এসএমডির উপর হয় না,
এটি নিজের দক্ষতার উপর হয় আমি মনে করি। পাশাপাশি ভালো এসএমডি তো অবশ্যই প্রয়োজন রয়েছে, টুলস প্রয়োজন রয়েছে, এবং অনেক বিষয় অনেক বিচক্ষণতার সাথে এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আশা করি যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলভ হয়ে যাবে। আর একটি সিপিইউ রিবোলিংয়ের কাজ আমরা যখন করি আসলে অনেক সময় নিয়ে বা ধৈর্য নিয়ে কাজগুলো করতে হয়, প্রচুর ধৈর্যের প্রয়োজন রয়েছে, কারণ এগুলো সামান্যতম ভুলের কারণে অনেক সময় দ্বিতীয় তৃতীয়বার কাজগুলো করতে হয়, এবং প্রবলেমগুলো আসলে অনেক ক্রিটিক্যাল হয়ে থাকে। যখন শেষ মুহূর্তে গিয়ে একটি প্রবলেম আবার দেখা দেয় তখন কিন্তু অনেক বেশি ধৈর্যের প্রয়োজন, আবারও পুনরায় কাজগুলো করতে হয়। সেজন্য অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা একটি কাজ শুরু করবেন, লম্বা একটি সময় নিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন। তো আমি প্রতিনিয়ত কাজ করছি, কারণ ইনস্ট্যান্ট কাস্টমার সামনে থাকা অবস্থায় অনেক সময় এই কাজগুলো আমাকে করে দিতে হয়, যে কারণে অনেক চ্যালেঞ্জিং বিষয় থাকে, আর কোনো ত্রুটি যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাকে কাজ করতে হয়। মোটামুটি ক্লিন করে নিলাম, যেহেতু প্রসেসর আমি ইনস্টল করে নিয়েছি, এবার শুধু র্যামটি ইনস্টল করব, এরপর দেখব আমার পোকো X3 Pro রানিং হয় কিনা। আসলে পোকো X3 Pro অসংখ্য ফোন ডেড হয়ে যাচ্ছে, এটা বলার কিছু নেই, আর সিপিইউ রিবোলিং করে এটি প্রবলেম সলভ হয় এরও বলার কিছু নেই। কিন্তু এর পরেও কিছু কিছু ফোন পাই যেগুলো সিপিইউ রিবোলিং না করে পাওয়ার আইসি বা অন্যান্য সেকশনে কাজ করা হয়, এবং সিপিইউ রিবোলিং করতে গিয়ে ফ্ল্যাশার আইসি এবং পাশে যে চার্জিং আইসি রয়েছে সেগুলো হিট দিয়ে রিবোলিং করা এবং বল বের করে ফেলা, অনেক এ ধরনের প্রবলেমও কিন্তু আমি পেয়ে থাকি। আসলে একটি কাজ যতটা গুটিয়ে ছোট করে করা যায় সেটি কিন্তু সবচেয়ে ভালো। শুধু সিপিইউতে কাজ করলে যেহেতু ঠিক হবে, তো অন্য কোথাও কোনো হাত না দিয়ে সম্পূর্ণ জিনিসটি ঠিক রেখে শুধু সিপিইউটি কীভাবে রিবোলিং সেফলি করা যায় সে বিষয়টি আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করে থাকি। এবং এটির যে থার্মাল সিস্টেম রয়েছে, কপারের যে অ্যালুমিনিয়াম ফয়েলটি রয়েছে, কপারের টেপটি, সেটি যেন ঠিক রেখে সুন্দরভাবে থার্মাল সিস্টেমটি ঠিক রেখে অক্ষুণ্ণ রেখে কাজ করা যায় সেদিকে লক্ষ্য রাখি। তো আমার পোকো X3 Pro অলরেডি রানিং হচ্ছে, আমি সম্পূর্ণ রান হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আলহামদুলিল্লাহ একদম সম্পূর্ণ রান হয়ে গেছে। তো ব্যাটারি লাইনটি খুলে যাওয়ার কারণে আবার অন করতে হলো। তো আপনার যদি পোকো X3 Pro এরকম ডেড ইস্যু থাকে আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপের নাম্বারটি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আর আপনারা সরাসরি আমার শপে চলে আসতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।